এনআই ডিজাইন অ্যান্ড কনসালটেন্সি থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম বলছি। আজকে আলোচনা করব ল্যাপিং অফ রিভার স্টিল, অর্থাৎ ডিফম্বার বার স্টিল এর ল্যাপিং জোন, ল্যাপিং লেন্থ এবং ইত্যাদি বিষয় নিয়ে। তো প্রথমত আলোচনা করি ল্যাপিং জোন নিয়ে। ল্যাপিং জোন কোন জায়গাতে পড়বে? প্রথমত আমরা টেনশন জোনগুলোকে অ্যাভয়েড করব ল্যাপিং এর জন্য, এবং সেই সাথে কম্প্রেশন জোনে আমরা ল্যাপিং দেওয়ার চেষ্টা করব। তো টেনশন জোন কোনটা? ধরে নিই বিমের বটম থেকে স্ল্যাবের টপ পর্যন্ত যে ক্লিয়ার স্পেসিং আছে, একটি ভার্টিক্যাল মেম্বার কলামের জন্য আমরা বিবেচনা করতেছি। তো এখানে আমরা যদি চারটা ভাগে ভাগ করি, তো মাঝখানে যে আহ, দুই ভাগ আছে এটা হচ্ছে কম্প্রেশন জোন, এবং নিয়ার টু দ্য সাপোর্ট অফ বিম অর স্ল্যাব এই জায়গাটা হচ্ছে টেনশন জোন। তা আমরা টেনশন জোন গুলোকে অ্যাভয়েড করব এবং মাঝখানে ল্যাপিং দেওয়ার চেষ্টা করব। আর বিমের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে বাম দিকে সিম্পলি সাপোর্টেড বিম, অর্থাৎ দুইটা সাপোর্টের উপরে একটি বিম আছে। তো সাধারণত আমরা জানি কি যে বিমের মাঝখানের দিকে নিচের দিকে বেঁকে আসতে চায়। এর কারণ হচ্ছে আমি একটু একে যদি দেখাতে পারতাম, বিমের মাঝখানে আমরা উপর থেকে লোড বিবেচনা করি, অর্থাৎ এই মিডল সেকশনে বটমের দিকে হচ্ছে চাপজনিত বল কাজ করে, মিডল সেকশনে চাপজনিত বল কাজ করে এবং এখানে বটমের দিকে হচ্ছে ইফেক্টটা পড়ে। তাহলে বিমের মিডিল জোনে বটমে হচ্ছে কম্প্রেসিভ জোন হিসেবে কাউন্ট হয়, এটাকে আমরা কম্প্রেসিভ হচ্ছে বা চাপজনিত বল হিসেবে কাউন্ট করি। এবং কলাম বিম জয়েন্টে বা কলাম সাপোর্টে, এই কলাম সাপোর্ট গুলোতে নিচ থেকে উপরের দিকে হচ্ছে লোড কাজ করে, অথবা যদি অন্যভাবে বলি যে উপরের দিকে টানজনিত বল কাজ করে। তো উপরের দিকে টানজনিত বল যেহেতু কাজ করে, এটাকে আমরা নেগেটিভ মোমেন্ট হিসেবে কাউন্ট করি, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে টেনশন জোন এবং এটা টপে কাজ করে। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা পুরোপুরি ক্লিয়ারলি বলি যে বিমের মিডিল জোনে বটমে হচ্ছে কম্প্রেসিভ লোড হিসেবে কাজ করে, এবং সাপোর্টে উপরের দিকে কম্প্রেসিভ বলতেছি টেনশন জোন হিসেবে কাজ করে, এবং উপরের দিকে টপে টেনশন জোন হিসেবে কাজ করে। আচ্ছা, এখানে আরেকটু ক্লিয়ারলি বিষয়টাকে ব্রিফ করি। ধরি এই যে বিমের এটা হচ্ছে মিডিল জোনের বটম, এবং এই জায়গাটুকু কলাম সাপোর্ট জোনের টপ, এই জায়গাগুলো হচ্ছে টেনশন জোন বিমের। তাহলে আমরা ল্যাপিং এর ক্ষেত্রে এই জায়গাগুলোতে অ্যাভয়েড করার চেষ্টা করব, এবং এর বিপরীত জায়গা, অর্থাৎ আমরা যদি বিমে ল্যাপিং দিতে হয় তাহলে টপের মিডিলে আমরা ল্যাপিং দেওয়ার চেষ্টা করব, এবং বটমের কলাম সাপোর্টে আমরা ল্যাপিং দেওয়ার চেষ্টা করব। কলাম সাপোর্টে অবশ্যই কলাম থেকে মিডিল জোনের বাইরের যে অংশটুকু এখানে ল্যাপিং দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে বিমের ল্যাপিং জোন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে ল্যাপিং গুলো সব এক জায়গাতে আমরা রাখবো না, ল্যাপিং গুলোকে আমরা ছড়িয়ে দিব, মাঝখানে জোনেই থাকবে বা কম্প্রেসিভ জোনেই থাকবে, কিন্তু আমরা একটু একটু আপ ডাউন করার চেষ্টা করব এবং এক জায়গাতে কখনোই রাখবো না। আচ্ছা, এবং সেই সাথে আমরা যেটাকে বলি ড্রপ পিন, ড্রপ পিন করে ল্যাপিংটাকে আমরা ইনসাইডে নিয়ে আসার চেষ্টা করব, সেটা বিমেও এবং কলামের ক্ষেত্রেও বাইরের দিকে আমরা নিয়ে যাব না। আচ্ছা, এবার আসি ল্যাপিং লেন্থ, এটা সব থেকে ক্রুশাল একটা বিষয়। ল্যাপিং লেন্থ আমরা সাধারণত প্র্যাকটিক্যালি যে রুলসটা ফলো করি সেটা হচ্ছে থামস রুল। আমরা বলি যে 40 টাইমস ডি অ্যাট কম্প্রেসিভ জোন, 40 টু 50 টাইমস ডি অ্যাট কম্প্রেসিভ জোন, এবং 60 টাইমস ডি অ্যাট টেনশন জোন। ঠিক আছে? তো এটা কিভাবে কাউন্ট করা হয়? কথার কথা, এখানে টেনশন জোনে একটা ল্যাপিং দেখানো হয়েছে, ল্যাপিং লেন্থ। তো ডিটা হচ্ছে ডায়ামিটার অফ স্টিল, আমরা ধরে নিচ্ছি 20 ডায়ামিটার স্টিল ব্যবহার করা হচ্ছে, তাহলে 20 × 60 1200 হচ্ছে ল্যাপিং লেন্থ হচ্ছে, বা ইঞ্চিতে কনভার্ট করলে 47 ইঞ্চি হচ্ছে। তো
এটা হচ্ছে নর্মালি আমরা প্র্যাকটিক্যালি যে কাজটা করি। এখানে যদি আমরা কম্প্রেসিভ হচ্ছে জোনে নিয়ে আসতাম তাহলে হয়তো বা আমরা 40 টাইমস ডি বা 50 টাইমস ডি ল্যাপিং লেন্থটা রাখতাম। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে বিএনবিসি কোড এবং এসিআই কোড আপডেট যেটা আসছে, বিএনবিসি 8.2.3.3, এখানে ডেভেলপমেন্ট লেন্থের একটি ফর্মুলা দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সামনে যে ডেভেলপমেন্ট লেন্থ প্রফেশনাল টু এফ ওয়াই ডিভাইড বাই রুট ওভার এ প্রাইম সি ইন্টু ডায়ামিটার অফ বার। তো প্রফেশনাল তোলার জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসা হয়েছে। এই ফর্মুলা থেকে যে হচ্ছে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই কিন্তু আমাদের কম্প্রেসিভ জোনের ল্যাপিং লেন্থ। এখানে কিন্তু এই জিনিসটা উল্লেখ করা হয়েছে, এই যে কম্প্রেসিভ জোনের ল্যাপিং লেন্থ হবে ডেভেলপমেন্ট লেন্থ ইন্টু 1.0। তার মানে এই যে এই ফর্মুলাতে যেটা আমরা পাবো সেটাই কিন্তু কম্প্রেসিভ জোনের ল্যাপিং লেন্থ। আর টেনশন জোনের ল্যাপিং লেন্থ এটার সাথে 1.3 গুণ দিতে হবে, এটার সাথে 1.3 গুণ দিলে আমরা টেনশন জোনের ল্যাপিং লেন্থ পেয়ে যাব। আচ্ছা, তাহলে এই ফর্মুলাতে যদি আমরা ভ্যালু অ্যাড করে আছি, এই ফর্মুলাটা কিন্তু রিলেশন স্ট্রেংথ অফ কনক্রিট এবং স্ট্রেংথ অফ স্টিল এটার উপরে হচ্ছে ডিপেন্ড করতেছে। তাহলে যদি আমরা প্র্যাকটিক্যালি এটাতে আমরা ধরে নিচ্ছি যে কনক্রিট আমরা 20 মেগাপ্যাসকেল গ্রেডের কনক্রিট ধরে নিচ্ছি এবং 500 মেগাপ্যাসকেল গ্রেডের স্টিল ধরে নিচ্ছি এবং 20 ডায়ামিটার স্টিল ধরে নিচ্ছি, তাহলে ল্যাপিং লেন্থটা যেটা হবে আমরা সমস্ত যদি ইনপুট করি তাহলে কম্প্রেসিভ লেন্থের ল্যাপিং লেন্থ আসতেছে 80 ইঞ্চি এবং টেনশন জোনে ল্যাপিং লেন্থ আসতেছে 104 ইঞ্চি, যেটা কিনা হিউজ। এখানে যদি আমরা ডি দিয়ে ডায়ামিটার দিয়ে এটাকে নিয়ে আসতে চাই তাহলে কম্প্রেশন জোনে 102 ডি, 102 টাইমস ডি কম্প্রেশন জোন এবং টেনশন জোনে 132 টাইমস ডি। এটা কিন্তু হিউজ একটা লেন্থ ল্যাপিং লেন্থের জন্য। এবং এসআই কোডটাও কিন্তু সিমিলার, এসআই কোড থেকে এটা নিয়ে আসা হয়েছে। ঠিক এর প্রেক্ষিতে যদি আমরা আইএস কোড নিয়ে আসি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড যেটা আছে 456, আইএস কোড আবার একটা ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা বলতেছে যে ডায়ামিটার বার ইন্টু স্ট্রেস ইন বার, এটাকে আমরা ধরে নিচ্ছি 0.87 ইন্টু স্টিল স্ট্রেংথ at ultimate load ডিভাইড বাই 4 টাইমস ডিজাইন বন্ড স্ট্রেংথ অফ কনক্রিট। ঠিক আছে, তো এখানে ডিপেন্ড অন কনক্রিট গ্রেড ইনক্রিজ বাই 60% অফ ডিফর্ম বার। আচ্ছা, প্লেন বাড়ি থেকে ডিফর্ম বার 60% ইনক্রিজ করে নিয়ে এই ক্যালকুলেশনটা হবে। তো এখানে যদি আমরা হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে আমরা সেম হচ্ছে ইয়াটা নিয়ে ভ্যালু নিয়ে ম্যাগনিটিউড নিয়ে আমরা আগাবো। তো এখানে কনক্রিটের স্ট্রেন্থ 20 মেগাপাস্কেল যদি ধরে নিই, স্টিল স্ট্রেন্থ যদি 500 মেগাপাস্কেল ধরে নিই এবং 20 ডায়ামিটারে যদি আমরা অ্যাজিউম করে নিই তাহলে অ্যাজ পার আইএস ডিফর্ম বার অনুযায়ী আইএস 1786 কমন ইন প্র্যাকটিস, এইখানে যে ভ্যালুটা পাবো আমরা সম্পূর্ণ ভ্যালু অ্যাড করলে দেখা যাবে টেনশন জোনের জন্য ল্যাপিং লেন্থ আসতেছে 44.6 ইঞ্চি এবং কম্প্রেশন জোনের জন্য ল্যাপিং লেন্থ আসতেছে 35.7 ইঞ্চি। তার মানে আমাদের যে ফর্মুলা ছিল থামস রুলস অনুযায়ী কাছাকাছি ওটাই চলে আসছে। তাহলে আমাদের ফাইনালি করণীয়টা কি আসলে? আমরা একটি এক্সেল প্রোগ্রাম করেছি, এখানে আমরা হচ্ছে ডায়ামিটারের জন্য একটা রো করেছি, কনক্রিট গ্রেডের জন্য এবং স্টিল গ্রেডের জন্য ল্যাপিং লেন্থ ইন কম্প্রেশন জোন অ্যাজ পার বিএনবিসি কোড অনুযায়ী। যদি আমরা 40 টাইমস জি ধরতাম তাহলে কি হতো, ল্যাপিং লেন্থ অ্যাজ পার বিএনবিসি অ্যাট টেনশন জোন এবং 60 টাইমস জি ধরলে কি হতো। তো এখানে আমাদের ক্যালকুলেশনের রাফ নেওয়া হয়েছে অ্যাজ পার বিএনবিসি এবং অ্যাজ পার আইএস। তো এখানে দেখে এই এই পয়েন্টে যে ভ্যালু গুলো আসবে সেটা হচ্ছে আইএস ভ্যালু। ঠিক আছে, এটাকে আমরা অন্য কালার কোড মেনশন করতে পারতাম। আর এখানে যে ভ্যালু গুলো আসবে এটা হচ্ছে বিএনবিসি ভ্যালু। আচ্ছা, আমরা একটু কালারটাকে ঠিক করে নিই তাহলে বুঝতে সহজ হবে আমাদের জন্য। সরি,
এই হচ্ছে আমাদের কালার কোড। আচ্ছা, এখানে আহ, এগুলো এগুলো হচ্ছে আমাদের ম্যাগনিটিউড। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যদি আমরা 20 mm ডায়ামিটার স্টিল ধরি, বা এটা যদি আর একটু কমাই নি, 60 mm ডায়ামিটার ধরলাম, কনক্রিট গ্রেড ধরলাম আমরা 15 মেগাপ্যাসকেল গ্রেডের, এবং স্টিল ধরলাম আমরা 500 গ্রেডের। তো এই জায়গাতে এগুলো হচ্ছে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে। দেখা যাচ্ছে অ্যাজ পার বিএনবিসি কম্প্রেশন জোনে 73 ইঞ্চি ল্যাপিং আসতেছে, যেখানে কিনা আমাদের 40 টাইমস ডি যদি অ্যাপ্লাই করতাম তাহলে 25 ইঞ্চি আসতো। আচ্ছা, 40 টাইমস ডি না করে আমরা যদি 50 টাইমস ডি করে দেই তাহলে কি হচ্ছে, তাও 31 ইঞ্চি। আমরা ফিফটি টাইমস ডি ধরে নিচ্ছি, তাও 31 ইঞ্চি। আর টেনশন জোনে 96 ইঞ্চি, যদি আমরা 60 টাইমস ডি ধরতাম তাহলে 37 ইঞ্চি। তার মানে অনেক কম বেশি, প্রায় ডবল, এরও বেশি বিএনবিসি বা এসিআই কোডে থামস রুলের চেয়ে। কিন্তু আইএস কোড অনুযায়ী আইএস কোড অনুযায়ী কিন্তু আমাদের যে 50 ডি এবং 60 ডি, এই ফর্মুলাটা পাস করে যায়, কাছাকাছি পাস করে যায়, আইএস কোড অনুযায়ী পাস করে যাচ্ছে, এবং আইএস কোডও কিন্তু কনক্রিট গ্রেড এবং স্টিল গ্রেডের উপরে বিবেচনা করেই করা হয়েছে। তো এখানে আমাদের যে বেসিক প্র্যাকটিক্যাল ওয়ার্ক আমরা করে থাকি সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেগুলো রেসিডেন্সিয়াল রেগুলার যেগুলো স্ট্রাকচার, রেসিডেন্সিয়াল স্ট্রাকচার, সেই স্ট্রাকচার গুলোতে আমরা সাধারণত থামস রুলকেই ফলো করি, অর্থাৎ 50 টাইমস ডি অ্যাট কম্প্রেশন জোন এবং 60 টাইমস ডি অ্যাট টেনশন জোন। আর যেগুলো ইরেগুলার স্ট্রাকচার অথবা হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল, সেগুলোতে কিন্তু এসিআই বা বিএনবিসি কোড ফলো করা উচিত। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে এরিয়াগুলো ভূমিকম্প আহ, এর ঝুঁকিপূর্ণ এরিয়া হিসেবে সিলেক্ট করা আছে, যেমন সিলেট, ঢাকা ইত্যাদি, এই জায়গাগুলোতে বিএনবিসি বা আইসিআই কোড ফলো করেই কাজ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে তো প্রায় ডবল রড লেগে যাবে, মানে আমার যে রড লাগতো তার 1.5 গুণ বেশি রড লাগতেছে। তো সেই জায়গাতে যদি 20 mm বা 25 mm ডায়ামিটার উপরে আমাদের স্টিল ইউজ হয়, সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে কাপলার ইউজ করার জন্য। কাপলার, এটা যে কোনো রডের ফ্যাক্টরি যেরকম বিএসআরএম, এই ধরনের রডের ফ্যাক্টরি গুলোতে অর্ডার দিলে তারা থ্রেড কেটে ডায়ামিটার ইনশিওর করে, এবং হচ্ছে আমাদের যে স্টিল আমরা গ্রেড নিয়ে কাজ করব, সেই স্টিলের 25 গুণ লার্জার স্ট্রেংথের কাপলার ইউজ করতে হবে। অর্থাৎ আমরা যদি 500 গ্রেডের স্টিল ইউজ করি, সেক্ষেত্রে 620 100 গ্রেডের কাপলার ইউজ করতে হবে। সেক্ষেত্রে বিএসআরএম যে ইম্পোর্ট করে নিয়ে আসে যে কাপলারটা, সেটা কিন্তু প্রায় 800 গ্রেডের কাপলার নিয়ে আসে স্ট্রেংথের। তো সেই ক্ষেত্রে কাপলার ইউজ করলে ল্যাপিং লেন্থ কমে যাবে, এবং ল্যাপিং দিলে সাধারণত ইনিশিয়ালি কিন্তু লোডটা ট্রান্সফার হয় ফ্রম স্টিল টু কনক্রিট। কনক্রিট লিটারালি এই লোডটাকে আবার স্টিলে কনভার্ট করে হচ্ছে লোডটা নিয়ে যায় পয়েন্ট, মানে স্টিলে পয়েন্ট টু পয়েন্ট লোডটা ট্রান্সফার হয় না ইনিশিয়ালি। সেই জায়গাতে কনক্রিট গ্রেড মেনটেন করাটা খুবই ম্যান্ডেটরি। কিন্তু কাপলার যদি ইউজ করি সেক্ষেত্রে স্টিল টু স্টিল হচ্ছে লোডটা ট্রান্সফার হয়ে যায়, সেটা সবচেয়ে বেশি নিরাপদ। তাই পরামর্শ থাকবে, যদি হাই রাইজ বিল্ডিং হয় সেখানে অবশ্যই কাপলার ব্যবহার করার জন্য। তো ধন্যবাদ।